একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে করোনা পরবর্তী সময়ে তোমাদেরকে ইংরাজির ক্ষেত্রে পুরনো কারিকুলামে পুরনো সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এক কথায় তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 12টি গ্রামাটিক্যাল আইটেম থাকবে, 12x5 অর্থাৎ 60 মার্কসের, এবং 40 হচ্ছে রাইটিং পার্ট। এই 40 মার্কসের মধ্যে 14 নাম্বার কোয়েশ্চেনে রয়েছে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং থাকবে 10 মার্কস, এবং আমরা অনেকেই জানি না যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে হেডলাইনটা কিভাবে লিখতে হয়। তো আজকে আমরা হেডলাইনটা কিভাবে লিখব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে একটা রিপোর্ট আমি আলোচনা করব যে কিভাবে আমরা 10-এর ভিতরে 10ই পেতে পারি বা 9 পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করছি। রিপোর্টের হেডলাইন লেখার জন্য প্রথম রুলসটি হলো ইউজ প্রেজেন্ট টেন্স ফর পাস্ট ইভেন্টস। অতীতকালে কোনো ঘটনার সাপেক্ষে যদি আমরা হেডলাইন করতে চাই, অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন এখানে লেখা হয়েছে গভর্নমেন্ট অ্যানাউন্সড নিউ পলিসি ইয়েস্টারডে। এখানে অ্যানাউন্সডটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। এটার পরিবর্তে আমরা হেডলাইন এইভাবে লিখব, গভর্নমেন্ট অ্যানাউন্সেস নিউ পলিসি। এবং সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো যে এখানে বাহ্যিক যে শব্দগুলো সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, যেমন ইয়েস্টারডে এগুলো বাদ দেওয়া হয়েছে, এবং অ্যানাউন্সডের জায়গায় আমরা লিখেছি অ্যানাউন্সেস। এইভাবে আমরা করব। 2 নম্বর রুলসটি হলো ওমিট আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলস হচ্ছে আমাদের 3টি, এ অ্যান্ড দ্য। আমরা যখন পত্রিকার হেডলাইন লিখব অর্থাৎ রিপোর্টে হেডলাইন লিখব, তখন অবশ্যই আমরা আর্টিকেল এ এবং দাটা ব্যবহার করব না, অর্থাৎ অমিট, অর্থাৎ এটা আমরা বাদ দেব। যেমন এখানে যদি আমরা হেডলাইনটা এইভাবে লিখি, দ্য পুলিশ অ্যারেস্ট আ সাসপেক্ট, তাহলে ভুল হবে। আমরা আর্টিকেল দা এবং এটা বাদ দেব, তাহলে কি দাঁড়াবে, পুলিশ অ্যারেস্ট সাসপেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো হেডলাইনের প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে হতে হবে। যেমন পুলিশে পি, অ্যারেস্টের এ, সাসপেক্টের এস। এভাবে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের হবে। 3 নম্বর রুলসটা হলো অমিট ফর্মস অফ বি ভার্ব। আমরা জানি বি ভার্ব হচ্ছে 5টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা যখন কোনো হেডলাইন লিখব, অবশ্যই বি ভার্বটা আমরা লিখব না। যেমন এখানে একটা হেডলাইন লেখা হয়েছে দ্য ইকোনমি ইজ রিকাভারিং, এখানে বি ভার্ব ইজ আছে এবং দাটা আমরা বাদ দেব, তাহলে হেডলাইনটা কি হবে, ইকোনমি রিকাভারিং। আর আমরা অবশ্যই স্ট্রং ভার্ব, শর্ট স্ট্রং ভার্ব ইউজ করার চেষ্টা করব। উইক ভার্বের চেয়ে স্ট্রং ভার্বটা ইউজ করাই ভালো। এরপরে 5 নম্বর রুলসটি হচ্ছে ইউজ কমাস ইনস্টেড অফ অ্যান্ড, অর্থাৎ অ্যান্ডের পরিবর্তে আমরা কমা ব্যবহার করব। অর্থাৎ অ্যান্ডটা আমরা হেডলাইনে লিখব না। যেমন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স প্রোটেস্ট, এখানে কিন্তু অ্যান্ড রয়েছে, এটা না লিখে আমরা অ্যান্ডের পরিবর্তে কমা ব্যবহার করব। এইভাবে স্টুডেন্টস কমা টিচার্স প্রোটেস্ট, তাহলে একটা সুন্দর হেডলাইন হবে। এরপরে 6 নম্বর রুলসটা হচ্ছে ইউজ সিঙ্গল কোটেশন মার্কস ফর ডিরেক্ট কোয়েটস। ডিরেক্ট কোটেশনের জন্য আমরা আসলে সিঙ্গল কোটেশন মার্কস ব্যবহার করব। এইভাবে একটু সবাই বোঝার চেষ্টা করবে। এখানে রয়েছে প্রেসিডেন্ট সেইস উই উইল ওভারকাম চ্যালেঞ্জেস, এখানে কিন্তু পুরোটাই লেখা হয়েছে, ডিরেক্ট স্পিচটা লেখা হয়েছে। এভাবে না লিখে আমরা সেইসেরটা বাদ দেব, অর্থাৎ রিপোর্টিং ভাবটা বাদ দেব। এখানে লিখব প্রেসিডেন্ট, তারপর এখানে কোলন ব্যবহার করব, এরপরে উই উইল ওভারকাম চ্যালেঞ্জেস এটা আমরা লিখব। এইভাবে লিখলেও কিন্তু সুন্দর একটা হেডলাইন হবে। আর এটা আমি আগেই বলেছি যে ক্যাপিটালাইজ মেইন ওয়ার্ডস, অর্থাৎ প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ঠিক আছে? তো 8 নম্বর রুলসটার মধ্যে পড়ছে হচ্ছে ফিগার্স অফ নাম্বারস, অর্থাৎ আমরা সংখ্যা ব্যবহার করব, ডিজিট ব্যবহার করব। যেমন এখানে আছে 50 পিপল ইনজিউড ক্রাশ, এই 50টা কিন্তু কথায় রয়েছে, তো 50 যা আমরা এইভাবে লিখব, অঙ্কে লিখব 50 ইনজিউড ইন ক্রাশ। এটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে। আমরা যখন হেডলাইনে যখন কোনো ডিজিট ব্যবহার করতে চাই, তাহলে আমরা এটা কথায় না লিখে অঙ্কে লিখব, অর্থাৎ ডিজিটে লিখব। যেমন 50-র জায়গায় আমরা 50
লিখব এইভাবে, ঠিক আছে। আর অবশ্যই 9 নম্বর আছে অ্যাভয়েড পিরিয়ডস অ্যাট দ্য এন্ড, বাক্যের শেষে ফুল স্টপ আমরা ব্যবহার করব না। যখন আমরা হেডলাইন লিখব, রিপোর্টে যখন হেডলাইন লিখব তখন অবশ্যই আমরা ফুল স্টপ ব্যবহার করব না। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ব্রিজ ওপেন্স, দেখো এখানে শেষে কিন্তু ফুল স্টপ দেওয়া হয়েছে, অর্থাৎ পিরিয়ড দেওয়া হয়েছে। এটা আমরা করব না, আমরা শুধু লিখব নিউ ব্রিজ ওপেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে রিপোর্টে হেডলাইনটা আমরা কিভাবে লিখব। এখন আমি একটি সিচুয়েশন বর্ণনা করছি এবং এর হেডলাইনটা আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে লিখতে হবে। যেমন এখানে অরিজিনাল সিচুয়েশনটা আমি বলি, এ মেজর ফায়ার ব্রোক আউট ইন আ ফ্যাক্টরি লাস্ট নাইট কজিং সিগনিফিক্যান্ট ড্যামেজ, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে একটা মারাত্মক আগুন লেগেছিল গত রাতে। তো এইটা একটা পাস্ট ইভেন্ট, অবশ্যই প্রেজেন্টে বর্ণনা করব। তো হেডলাইনটা আসলে এইভাবে হবে, ফ্যাক্টরি ইনফার্নো কজেস মেসিভ ড্যামেজ, সুন্দর একটা হেডলাইন। এবং এখানে আমরা কি ইউজ করেছি, প্রেজেন্ট টেন্স, স্ট্রং ভার্ব আমরা ইউজ করেছি, কজেস হচ্ছে স্ট্রং ভার্ব। আর এখানে দেখো, এখানে কোনো প্রকার আর্টিকেল আমরা ব্যবহার করিনি, নো আর্টিকেলস। এখানে কিন্তু আর্টিকেল আমরা ব্যবহার করতে পারতাম, এ ফ্যাক্টরি, দ্য ফ্যাক্টরি, এ ম্যাসিভ ড্যামেজ, আমাদের আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর কোনো বি ভার্বও আমরা এখানে ব্যবহার করিনি। এটা একটা সিচুয়েশন। আমি আরেকটি অরিজিনাল সিচুয়েশন দেখিয়ে তোমাদেরকে কিভাবে হেডলাইনটা লিখতে হবে সেটা বলে দিচ্ছি। যেমন এখানে আছে, দ্য লোকাল কাউন্সিল হ্যাজ অ্যাপ্রুভড প্ল্যানস ফর আ নিউ পার্ক ডিসপাইট সাম পাবলিক অপোজিশন। তো এটার কিন্তু হেডলাইনটা আমরা অবশ্যই প্রেজেন্টে লিখব। দেখো আছে, কাউন্সিল অ্যাপ্রুভস নিউ পার্ক অ্যামিড পাবলিক প্রোটেস্ট, এটা কিন্তু আমরা করেছি প্রেজেন্ট টেন্সে, স্ট্রং ভার্ব আমরা এখানে ব্যবহার করেছি এবং কোনো আর্টিকেল আমরা এটাতে ব্যবহার করিনি, কোনো বি ভার্ব আমরা এখানে ব্যবহার করিনি এবং অবশ্যই সুন্দর কনসাইজ হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে। তো এইভাবে আমরা আসলে ঘটনার সিচুয়েশন অনুযায়ী নিয়ম মেনে আমরা রিপোর্টে হেডলাইন লিখব, কারণ হেডলাইনটা আসলে আকর্ষণীয় ব্যাপার। তুমি যখন একটা সংবাদপত্রে রিপোর্ট করবে, হেডলাইনটা যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু যারা রিডার তারা আকর্ষিত হবে না। তাহলে আমি এখন তোমাদের দেখাচ্ছি 14 নম্বর কোয়েশ্চেনে কীভাবে রিপোর্ট প্রশ্নে আসবে। যেমন এখানে আছে, সাপোজ ইউ আর আ রিপোর্টার অফ এ ন্যাশনাল ডেইলি, নাও রাইট এ রিপোর্ট অন এ টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি ইন এ লোকালিটি। বলা হচ্ছে তুমি একটা জাতীয় পত্রিকার সাংবাদিক এবং তোমার এলাকায় একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সেই বিষয়টা রিপোর্ট করো। অথবা তোমার নাম উল্লেখ করে থাকতে পারে, অর্থাৎ এখানে যে জার্নালিস্ট তার নাম উল্লেখ করে থাকবে। যেমন এখানে আছে, সাপোজ ইউ আর ডেভিড অ্যাব্রাহাম অ্যান্ড আ রিপোর্টার অফ আ ন্যাশনাল ডেইলি, নাও রাইট এ রিপোর্ট অন আ টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি ইন ইউর লোকালিটি। তাহলে অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী সুন্দর একটা হেডলাইন করতে হবে। আমরা হেডলাইনটা এভাবেও করতে পারি, প্রত্যেকটাই বড় অক্ষরে লিখতে পারি, অথবা প্রথম শব্দে প্রথম অক্ষরটা বড় করে আমরা সাধারণভাবেও লিখতে পারি। যেমন এখানে আমি একটা সুন্দর হেডলাইন করেছি, ইনফার্নো ক্লেইমস লাইভস অ্যাট লোকাল গার্মেন্টস ফ্যাক্টরি। ঠিক আছে, তো ইনফার্নো শব্দ অর্থটা কি, মিনস আ লার্জ ফায়ার দ্যাট ইজ ডেঞ্জারাস আউট অফ কন্ট্রোল। মানে ইনফার্নো হচ্ছে বিশাল আগুন লেগেছে যেটা আসলে কন্ট্রোল করা যাচ্ছে না, এরকম। আর অবশ্যই আমরা প্রথমে লিখবে স্টাফ রিপোর্টার অথবা করেসপন্ডেন্ট, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা মহাখালী, অর্থাৎ যেখান থেকে রিপোর্ট করা হচ্ছে। এরপরে তারিখ এবং সাল লিখব, 13 জুন 2025। এটা আমরা সবসময় ফলো করব, ঠিক আছে। তারপর আমরা লেখা শুরু করবো এইভাবে, এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট ইন জাহান গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাট মহাখালী ইন দ্য সিটি অফ ঢাকা অন 14 জুন। যে 14 জুনে ঢাকা শহরে মহাখালীতে জাহান গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা মারাত্মক আগুন লেগেছিল। অ্যাটলিস্ট 30 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড ওভার 50 ইনজুর্ড। কমপক্ষে 30 জন, অর্থাৎ মারা গেছে 30 জন এবং 50 জন আহত হয়েছে। দ্য ডেথ রোল মে রাইজ, অর্থাৎ মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে। এরপরে আমরা পুরো একটা সুন্দর বিবরণ দেব ঘটনার সাপেক্ষে। বিবরণটা এখানে দেওয়া হয়েছে এভাবে, দ্য ফায়ার ব্রোক আউট অ্যাট অ্যাবাউট 9 PM। যে আগুন রাত 9টায় লেগেছিল।
It is anticipated that the fire might have originated from an electric short circuit at the finishing section on the second floor of the building. অর্থাৎ বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে ফিনিশিং সেকশন থেকে শর্ট সার্কিট থেকে এই আগুনটির উদ্ভব হয়েছে বলে অনুমান করা হয়েছে। স্মোক engulfed the whole 10-story building, as a result of which people inside the building could not come out of it in spite of their best efforts. যেটা বাংলাদেশে ঘটে, যে আগুন আসলে পুরো 10 তলা ভবনে ছড়িয়ে পড়েছিল, যার ফলে মানুষ যারা ভিতরে ছিল তারা বের হতে পারেনি অনেক চেষ্টা করার পরেও। The local people and some workers of the factory rushed to the spot but failed to bring the fire under control. স্থানীয় জনগণ এবং ফ্যাক্টরি কিছু শ্রমিক তারা সবাই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছিল। এখন এভাবে আমরা ওই রিপোর্টে একটা বিবরণ দেব, তারপরে স্থানীয়দের কিছু মতামত নেব। একটা কথা মনে রাখবে, যারা সাংবাদিক, যারা জার্নালিস্ট, তারা অবশ্যই নিজস্ব মতামত ব্যক্ত করবে না। যদি ব্যক্ত করো সেটা রিপোর্ট হবে না এবং তোমরা রিপোর্টের খাতায় শূন্য পেতে পারো। অর্থাৎ তোমরা কোনো অবস্থাতে একজন রিপোর্টার হিসেবে নিজস্ব ফিলিংস, নিজস্ব ফিলোসফি, নিজস্ব অপিনিয়ন ব্যক্ত করতে পারবে না। আমরা কি করব, পাবলিকদের অপিনিয়ন নেব। যেমন এখানে নেওয়া হয়েছে এভাবে, কামাল হোসেন, a neighbor of the factory said, "We were in our house, all on a sudden we saw the fire at the second floor first and then it spread rapidly." কামাল হোসেন হচ্ছে ওই ফ্যাক্টরির একজন প্রতিবেশী, অর্থাৎ পাশেই থাকে। তিনি বললেন যে আমরা বাড়িতে ছিলাম এবং হঠাৎ করে আমরা দেখছিলাম যে দ্বিতীয় তলায় আগুন এবং এটা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরে এখানে আছে, দ্য ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স রাশ টু দ্য স্পট ইমিডিয়েটলি টু এক্সটিংগুইশ দ্য ফায়ার। এবং ফায়ার ব্রিগেড খুব দ্রুত এসেছিল আগুন নেভানোর জন্য। দ্য বাংলাদেশ আর্মি, দ্য বাংলাদেশ এয়ারফোর্স অলসো সেন্ড দ্য পার্সোনেল অ্যান্ড হেলিকপ্টার্স টু রেস্কিউ দ্য পিপল। তো যেটা লেখা হয় যে বাংলাদেশ সেনাবাহিনী, এয়ারফোর্স তারা তাদের লোক এবং হেলিকপ্টার পাঠিয়েছিল লোকজনকে উদ্ধার করার জন্য। আমরা কিন্তু আরও এখানে পাবলিকদের সাক্ষাৎকার নিতে পারি। তোমরা 2 থেকে 3 জনের সাক্ষাৎকার নিবে। যেমন এখানে বলা হয়েছে, রহিমা এ ওয়ার্কার অফ দ্য গার্মেন্টস সেট। রহিমা হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরি একজন শ্রমিক। সে কিন্তু বলেছিল যে উই স দ্য ফায়ার অ্যান্ড ওয়ান্টেড টু কাম আউট বাট দ্য সুপারভাইজার লকড আস। যেটা বাংলাদেশে ঘটে, যে আমরা আগুন দিয়ে গেছিলাম এবং আমরা বাহির হতে চেয়েছিলাম কিন্তু সুপারভাইজার আমাদের দরজাটা বন্ধ করে দিয়েছিল। As the fire spread rapidly, panicked workers were trying to escape. যেটা আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছিল, যারা ভীত যে শ্রমিক তারা কিন্তু বাঁচানোর চেষ্টা করছিল। বাট দ্য অনলি এক্সিট ওয়াজ লকড। কিন্তু একমাত্র বাহির হওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দ্য সোর্সেস ক্লেমড। এখানে বিশ্বস্ত সোর্স এটা কিন্তু দাবি করছে। দ্য ওন্ডেড ওয়ার অ্যাডমিটেড ইনটু নিয়ারেস্ট হসপিটাল অ্যান্ড ডিফারেন্ট ক্লিনিকস অফ দ্য সিটি। অর্থাৎ যারা আহত হয়েছে তাদেরকে নিকটবর্তী হাসপাতালে এবং বিভিন্ন ক্লিনিকে, শহরে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। দ্য কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়ার নট অ্যাসার্টেইনড। অর্থাৎ অ্যাসার্টে মনে হচ্ছে নির্ণয় করা, আগুন লাগার ঘটনাটি এখনও নির্ণীত হয়নি। তো এখন এখানে অবশ্যই পুরো একটা সুন্দর রিপোর্ট করতে হবে। এই কেস ওয়াজ ফাইলড ইন গুলশান পুলিশ স্টেশন ইন দিস কানেকশন। এই মর্মে গুলশান পুলিশ স্টেশনে একটা কেস করা হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্মড আ 5-member ইনভেস্টিগেশন কমিটি টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য ফায়ার। এবং সরকার 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে আগুনের রহস্য উদ্ঘাটনের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আমাদের রিপোর্ট পরীক্ষায় লিখতে হবে। এখানে আরেকটু অথবা দিয়ে দেওয়া হয়েছে একই রিপোর্টের, যে তোমরা যে কোনো একটা ফলো করে এই রিপোর্টে লিখতে পারো। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে যারা ইংরেজিতে ভালো, যারা তৈরি করে লিখতে পারো, তারা অবশ্যই রিপোর্ট এভাবে লিখবে, নিজের মতো করে সুন্দর করে লিখবে। আর অবশ্যই সাক্ষাৎকার নিবে। রিপোর্ট মানে তোমরা যদি কারো ইন্টারভিউ না নাও সেটা কিন্তু রিপোর্ট হবে না। রিপোর্ট নেওয়ার সময় অবশ্যই ইন্টারভিউ নিতে হবে কোনো ব্যক্তির বা স্থানীয়দের। কিন্তু একটা কথা মনে রাখবে, নিজের মতামত অবশ্যই ব্যক্ত করা যাবে না। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।